এখন আমরা ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই 10 নং পেজ থেকে পড়ব। এর আগের দিনে আমরা 9 নং পেজ পর্যন্ত পড়েছিলাম। সেখানে দেখেছিলাম যে তাপ কি, তাপ মাপার যন্ত্র মানে থার্মোমিটার কয় প্রকার, কি কি, তার স্ফুটনাঙ্ক গলনাঙ্ক দেখেছিলাম। আর তাছাড়া সেলসিয়াস থেকে ফারেনহাইটে যেতে হলে আমাদের কিভাবে মানগুলি বের করতে হয় এই অঙ্কগুলি আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজও আমরা আগের দিনেরই মতো প্রতিটি পেজ আমরা লাইন বাই লাইন পড়বো না ঠিকই, কিন্তু প্রতিটি পেজের মধ্যে আমাদের কি বলা হয়েছে এটি আমরা বিস্তারিতভাবে দেখব। আর প্রতিটি পেজ থেকে কি কি ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষা আসতে পারে এগুলি আমরা দেখে নেব। তো এখন আমাদের এখানে এই যে 10 নং পেজ, এই 10 নং পেজে প্রথম আমরা এখানে এই যে বক্সটি দেখতে পাচ্ছ, এই বক্সটা একটু দেখে নিই। দেখো বলা হচ্ছে যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা যে বিষয়গুলির উপর নির্ভর করে সেগুলি হলো, এখানে 3টি অপশান দেওয়া আছে। যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে সে কতটা তাপ নেবে বা হারাবে সেগুলি কি কি বিষয়ের উপর আমাদের নির্ভর করে। তো এখানে আমরা এই পেজ নং 8 দেখব, ঠিক আছে। পেজ নং 8-এ তোমরা যদি এই ছবিটা একটু ভালো করে দেখো এখানে আমাদের দুটি পাত্র আছে, দুটি পাত্রে আমাদের সমপরিমাণ জল আছে। এবার এই দুটি জলই আমাদের 25 ডিগ্রি তাপমাত্রা মানে ঘরের উষ্ণতায় আছে। এবার এখানে দুটিকে ওভেন দিয়ে গরম করা হলো। এই জলটিকে আমাদের 50 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত গরম করা হলো, এই জলটিকে আমাদের 75 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত গরম করা হলো। গরম করার পর এই দুটিকে আবার এই ওভেন থেকে নামিয়ে রাখা হলো। তাহলে ওভেন থেকে যখন নামিয়ে রাখা হলো তাহলে এই যে জল দুটি, এই জল দুটি আমাদের একটি নির্দিষ্ট সময় গিয়ে আবার এই ঘরের উষ্ণতা মানে 25 ডিগ্রিতে চলে আসবে। তাহলে এক্ষেত্রে কে কতটা তাপ বর্জন করবে? দেখো প্রথমত দুটি জলই আছে আমাদের 25 ডিগ্রি তাপমাত্রায়। এবার এই জলটি 50 ডিগ্রি হয়েছে মানে কি, এর কতটা তাপ নিয়েছে? আগে ছিল 25, এখন হয়েছে 50, মানে 50 থেকে যদি আমি 25কে মাইনাস করি তাহলে কত হচ্ছে? 25। তাহলে এক্ষেত্রে এই যে জলটি, এই জলটি আমাদের 25 ডিগ্রি তাপমাত্রা গ্রহণ করেছে, ঠিক আছে। এবার এই যে জলটি, এই জলটিও তো আমাদের 25 ডিগ্রি তাপমাত্রা ছিল, কিন্তু এই জলটি বর্তমানে কত আছে? 75। তো এই জলটি কতটা তাপ নিয়েছে? এই জলটি আমাদের 50 ডিগ্রি তাপমাত্রা নিয়েছে, মানে 75 থেকে যদি আমি 25কে বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে? 50। তার মানে এই জলটি আমাদের 50 ডিগ্রি তাপমাত্রা নিয়েছে। তো কি দেখলাম? এই জলটি আমাদের 25 ডিগ্রি তাপমাত্রা নিয়েছে, এই জলটি আমাদের 50 ডিগ্রি তাপমাত্রা নিয়েছে। এবার যখন এই দুটি জলকে এই ওভেন থেকে নামিয়ে রাখা হবে তখন যখন এটি আবার 25 ডিগ্রি তাপমাত্রায় আসবে তখন কে কতটা তাপ এটি ছাড়বে? দেখো এই জলটি যেহেতু 25 ডিগ্রি তাপমাত্রা নিয়েছিল, তাহলে যখন এ ঘরের উষ্ণতায় আসবে তখন এ কতটা ছাড়বে? 25 ডিগ্রি তাপমাত্রা ছেড়ে দেবে। আবার এই জলটি যেহেতু 50 ডিগ্রি তাপমাত্রা এক্সট্রা নিয়েছিল, তার মানে কি এ যখন ঘরের উষ্ণতায় আসবে তখন এ আবার 50 ডিগ্রি তাপমাত্রা ছাড়বে। তাহলে এক্ষেত্রে কী দেখলাম? যে কম তাপমাত্রা নিয়েছিল সে কম তাপমাত্রা ছাড়ছে, আর যে বেশি তাপমাত্রা নিয়েছিল সে বেশি তাপমাত্রা ছাড়ছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে আমরা প্রথম একটি অ্যান্সার করতে পারি যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে সেটি বস্তুর কিসের উপর নির্ভর করছে? তাপের উপর নির্ভর করছে, তাই না? এক্ষেত্রে কতটা তাপ নেবে বা হারাবে কিসের উপর নির্ভর করছে? এখানে যে যতটা তাপ নিয়েছিল ততটাই ছেড়েছে, তাহলে এক্ষেত্রে বস্তুর তাপের উপর নির্ভর করছে। তো আমরা এখানে প্রথম পয়েন্টটি লিখব যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে সে কতটা তাপ নেবে বা হারাবে সেগুলি নির্ভর করবে তার তাপমাত্রার উপর। কী লিখব? বস্তুর তাপমাত্রার ওপর নির্ভর করবে, ঠিক আছে। এখানে 1 নং তোমরা দেবে, দিয়ে লিখবে যে বস্তুর তাপমাত্রার উপর। এবার দ্বিতীয়টি দেখি। দেখো এখানে যদি তোমরা পরের পেজ মানে এখানে এটি আমাদের 9 নং পেজ আছে। এখানে যদি তোমরা এই ছবিটি একটু ভালো করে দেখো, এখানে দুটি পাত্র আছে, দুটি পাত্রের মধ্যে এখানে আমাদের কম পরিমাণ জল আছে, এখানে বেশি পরিমাণ জল আছে। এবার এখানে এই জলটিকে 50 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত করা হলো, আর এখানেও 50 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত করা হলো। এবার তোমরা একটি বাস্তব উদাহরণ নিয়ে দেখো, তোমরা যখন দেখবে যে মানে 1 গ্লাস জল গরম করবে আর 1 বালতি জল গরম করবে, সেক্ষেত্রে তোমার কাকে বেশি তাপমাত্রা দিতে হচ্ছে? যখন তুমি 1 গ্লাস জল গরম করছো তখন দেখবে মানে সাধারণত চা করার সময় কী হয়, অল্প জল তাড়াতাড়ি গরম হয়ে যায়। আবার তুমি যখন মনে করো স্নান করার জল গরম করছো তখন তোমার অনেকটা টাইম লাগছে। তাহলে এক্ষেত্রে কী দেখছি যে এক্ষেত্রে বস্তুটির যে আয়তন মানে কতটা আয়তন আছে তার উপরে নির্ভর করে আমাদের এটি গরম হচ্ছে, তাই না?
মনে করো তুমি 1 গ্লাস জল নিলে সেটিকে তুমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা পর্যন্ত করছো, আর আবার 1 বালতি জল নিলে সেটিকে তুমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা করছো। তাহলে সেক্ষেত্রে তুমি কাকে বেশি তাপ দেবে? সেক্ষেত্রে তুমি এই বেশি জলকে তোমার বেশি তাপ দিতে হবে, তবেই তোমার এই 50 ডিগ্রি হবে। কম জলকে তুমি অল্প তাপ দিলেই তোমার 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী দেখছি যে যদি আমার কম জল হয় তাহলে সেক্ষেত্রে আমার একই তাপমাত্রায় হতে এটি আমার কম সময় লাগছে আর এটি আমার বেশি সময় লাগছে। মানে এক্ষেত্রে এর আয়তনের উপর নির্ভর করছে, তাই না? যে কোনো বস্তুর আয়তন কতটা তার উপরে নির্ভর করছে যে সে বাইরে থেকে কতটা তাপ নেবে বা ছাড়বে। তো এটি তো আমি নেওয়ার কথা বললাম। যদি ছাড়ার কথা বলি, দেখো এই দুটিকে মনে করো যে ওভেন থেকে নামিয়ে রাখা হলো। তাহলে নামিয়ে রাখলে মনে করো যে একই তাপমাত্রায় জল আছে, দুটিকে নামিয়ে রাখা হলো। তাহলে সেক্ষেত্রে কোন জলটি তাড়াতাড়ি ঠান্ডা হবে? যে জলটি আমার কম ছিল সেটি আমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর যে জলটি বেশি ছিল সেটি আমার ঠান্ডা হতে বেশি সময় লাগবে। মনে করো যে একই তাপমাত্রার জল বাটিতে করে কিছুটা তুমি রেখে দেবে, আবার সেই একই তাপমাত্রার জল বালতিতে করে তুমি 1 বালতি মতন রেখে দেবে। তাহলে দেখবে যে কিছুক্ষণ পরে গিয়ে দেখবে যে বাটির জলটি পুরো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বালতির জলটা তখনও গরম আছে। তাহলে সেক্ষেত্রে কিসের উপর নির্ভর করছে যে কে কতটা তাপ ছাড়ছে বা নিচ্ছে? সেক্ষেত্রে বস্তুর আয়তনের উপর নির্ভর করছে। তাহলে দ্বিতীয়টি আমরা কি বলতে পারি যে এক্ষেত্রে আমাদের বস্তুর আয়তন। কি বলবো? বস্তুর আয়তন। যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা নির্ভর করে বস্তুর আয়তনের উপর। প্রথমটি দেখলাম বস্তুর তাপমাত্রার উপর, যে বস্তু যত বেশি তাপমাত্রা নেবে সে বস্তু তত বেশি হারাবে। আর দ্বিতীয়টি দেখলাম আয়তন, যে বস্তুর আয়তন কম সে কম তাপমাত্রা নেবে, আর যার আয়তন বেশি সে বেশি নেবে আর বেশি ছাড়বে, তাই তো? এবার আমাদের এখানে যেহেতু 3টি বলা হয়েছে তো তৃতীয়টি দেখব। দেখো এখানে যদি তোমরা এই ছবিটা একটু ভালো করে দেখো, এখানে দেখো যে 2টি পাত্র আছে, 2টি পাত্রের মধ্যে একটিতে আছে আমাদের জল, একটিতে আছে দুধ, ঠিক আছে? আর এই দুটির পরিমাণ কিন্তু আমাদের সমান। আর এই দুটি আছে ঘরের উষ্ণতায় 25 ডিগ্রিতে, এটিও 25 ডিগ্রি তাপমাত্রা আছে, এটিও 25 ডিগ্রি তাপমাত্রা আছে। এবার এই দুটিকে কি করা হয়েছে? সমান সময় ধরে এখানে তাপমাত্রা দেওয়া হয়েছে, সম পরিমাণ সমান ধরে তাপমাত্রা দেওয়া হয়েছে সময় ধরে। এবার কিছুক্ষণ পরে একটি নির্দিষ্ট সময় পরে দেখা যাবে যে এক্ষেত্রে এই যে জলটি, সেই জলটি যদি আমার 53 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এক্ষেত্রে এটি 55 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কে বেশি তাপ নিচ্ছে? এক্ষেত্রে এই দুধ বেশি তাপ নিল, কিন্তু জল বেশি তাপ নিতে পারলো না। তাহলে এক্ষেত্রে আমাদের দুটি বস্তুর আয়তন সমান, তাই তো? দুটি বস্তুর আমাদের আয়তন সমান সময় ধরে তাপ দেওয়া হয়েছে, অথচ এটি বেশি উত্তপ্ত হচ্ছে, এটি কম উত্তপ্ত হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখছি যে এখানে আমাদের যেহেতু দুধ আর জল আলাদা, এটি বস্তুর উপর নির্ভর করলো যে কে কতটা তাপ নিল আর কে কতটা তাপ ছাড়বে। যেহেতু এক্ষেত্রে দুধ বেশি নিয়েছে তাপ, তাহলে এই দুটিকেই যদি আমি ওভেন থেকে নামিয়ে রাখি তাহলে এ বেশি ছাড়বে, তাই তো? যে বেশি তাপমাত্রা নেবে সে বেশি ছাড়বে, যে কম তাপমাত্রা নেবে সে কম ছাড়বে। তাহলে এক্ষেত্রে এই দুধ আমাদের কি হবে? বেশি তাপমাত্রা নিচ্ছে, আবার বেশি তাপমাত্রা ছেড়ে দেবে। তাহলে এক্ষেত্রে এই পদার্থের ওপর আমাদের নির্ভর করছে যে কোনো বস্তু কোন পদার্থ দিয়ে তৈরি। তোমাদের যদি আরও একটি উদাহরণ দিই, তোমরা দেখবে যে রোদ্রের মধ্যে একটি কাঠের টুকরো আর একটি লোহার টুকরো ফেলে রাখবে, ঠিক আছে? একই সময় ফেলে রাখবে, তারপর কিছুক্ষণ পরে গিয়ে দেখবে যে লোহাটি অনেক বেশি গরম হয়ে গেছে, অথচ কাঠটি তত বেশি গরম হয়নি। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি যে ধাতব বস্তুটি আমাদের বেশি গরম হলো, অথচ কাঠের বস্তুটি আমাদের কম গরম হলো। তার এখানে বস্তুর উপর আমাদের নির্ভর করছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে বস্তুর পদার্থের ওপর, বস্তুটি কোন পদার্থ দিয়ে তৈরি তার উপর আমাদের নির্ভর করবে, ঠিক আছে? তাহলে তোমাদের পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন আসে যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে সেগুলি কি কি বিষয়ের উপর নির্ভর করে, তখন তোমরা বলতে পারো যে বস্তুটির তাপমাত্রার উপর নির্ভর করবে, বস্তুটির আয়তনের উপর নির্ভর করবে, আর বস্তুটি কোন পদার্থ দিয়ে তৈরি তার উপর নির্ভর করবে, ঠিক আছে? এটুকু নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে যে কথাটি বলা হয়েছে, এই শেষ যেটি বললাম যে এ থেকে বলা যেতে পারে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একটি বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে তা বস্তুটির কোন পদার্থ দিয়ে তৈরি তার উপর নির্ভর করে। বস্তুটি আমাদের যদি লোহা দিয়ে তৈরি হয় তাহলে সেটি বেশি তাপ নেবে, আবার যদি কাঠ দিয়ে তৈরি হয় তাহলে কম তাপ নেবে, আর যে বেশি তাপ নেবে সে বেশি তাপ ছাড়বে, আর যে কম তাপ নেবে সে কম তাপ ছাড়বে। এবার এখানে আছে যে তাপের পরিমাপ করার জন্য এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা হয় তা হলো জুল। তো তোমাদের পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে তাপ পরিমাপের এসআই একক কি, তাহলে তোমরা বলতে পারো যে তাপ পরিমাপের এসআই একক হলো জুল। যদি বলা হয় ক্যালোরি কি পরিমাপের একক, তাহলে বলবো যে ক্যালোরি হলো তাপ পরিমাপেরই একক। কিন্তু একটি কথা মনে রাখবে যে যদি তোমাকে উল্লেখ করে বলা হয় যে তাপ পরিমাপের এসআই একক কি, তখন তোমাকে জুল লিখতে হবে।
কিন্তু তোমাকে যদি বলা হয় যে তাপ পরিমাপের একটি এককের নাম বলো, সেক্ষেত্রে তুমি জুলও বলতে পারো, ক্যালোরিও বলতে পারো। এখানে দেখো উল্লেখ করা আছে যে ক্যালোরি কিন্তু এসআই একক নয়। তো তোমাকে যদি উল্লেখ করে বলা হয় যে তাপ পরিমাপের এসআই একক কী, তখন তোমাকে অবশ্যই জুল বলতে হবে। কিন্তু যদি বলা হয় যে তাপ পরিমাপের একটি এককের নাম বলো, তখন তুমি জুলও বলতে পারো, ক্যালোরিও বলতে পারো, বা দুটি বলতে পারো যে জুল এবং ক্যালোরি উভয় হলো তাপ পরিমাপের একক। এর মধ্যে জুল হলো এসআই পদ্ধতিতে, আর এটি আমাদের অন্য একটি পদ্ধতি। ঠিক আছে, এরপর আমরা দেখব যে তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন। তাপ প্রয়োগ করলে পদার্থের যে অবস্থার পরিবর্তন হয় সেটি মানে লীন তাপ। তো এখানে আমরা এত কিছু পড়ব না, এখানে আমাদের যেটি বলা হয়েছে সেটি এখানে আমাদের এই পেজ নং 11, এর মধ্যে তোমরা চাইলে এটি পড়ে নিও পুরো। এখান থেকে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, মানে এখান থেকে দুটি কোশ্চেন আসার মতো আছে। দেখো, প্রথমত এখানে এই যে লীন তাপ কথাটি বলা হয়েছে, লীন তাপ বিষয়টি কি আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। মনে করো যে এখানে এই যে ছবি আছে, এই ছবি দেখে তোমাদেরকে বলছি। দেখো, মনে করো যে এখানে একটি গ্লাস রাখা আছে, আর সেই গ্লাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, মানে ঘরের তাপমাত্রায় রাখা আছে। তাহলে ঘরের তাপমাত্রায় আছে যখন, তাহলে আমি 25 ডিগ্রি ধরছি, যে গ্লাসটির তাপমাত্রা আছে 25। এবার এখানে এই গ্লাসের মধ্যে কি করা হলো, গ্লাসের মধ্যে এক টুকরো বরফ দিয়ে দেওয়া হলো। তো আমরা কি জানি যে বরফের তাপমাত্রা কত হয়, 0 ডিগ্রি সি, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কিছুক্ষণ পরে কি দেখা যাবে, যে এটি যদি আমরা ঘরের উষ্ণতায় রেখে দিই, মানে একটি ফাঁকা জায়গায় রেখে দিই, তাহলে কি দেখা যাবে যে কিছুক্ষণ পরে এই বরফটি আমাদের গলতে থাকবে, তাই তো। তো বরফটি যখন গলতে থাকবে, তখন যদি আমরা আবার থার্মোমিটার দিয়ে মাপি, তাহলে দেখবো যে এক্ষেত্রে এই যে বরফ আর জল দুটিরই তাপমাত্রা আমাদের তখন 0 ডিগ্রি থাকবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ঘটনাটি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে কি হয়েছে, দেখো, প্রথমত আমাদের বরফটি ছিল 0 ডিগ্রি তাপমাত্রায় ছিল, আর গ্লাসটি ছিল আমাদের ঘরের উষ্ণতায়। অথচ পরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে বরফটি গলে জল হয়ে গেল, আর যখন জল হলো তখন এই বরফ আর জল উভয়েরই তাপমাত্রা আমাদের 0 ডিগ্রি আছে, আর গ্লাসের তাপমাত্রা আমাদের তখন কিছুটা পরিমাণে কমে গেছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে মানে বরফের গলন হলো, গলনের জন্য যে কিছুটা পরিমাণে তাপ লেগেছে, এ কোথা থেকে পেয়েছে, পেয়েছে এই গ্লাস থেকে। এক্ষেত্রে আমাদের কে তাপ বর্জন করেছে, এক্ষেত্রে গ্লাসটি তাপ বর্জন করেছে, আর এই বরফটি তাপ গ্রহণ করেছে। আর এই এক্ষেত্রে তাপ গ্রহণ করার ফলেই এখানে বরফটি গলে জল হয়ে গেছে। ঠিক আছে, এবার কথা হলো যে দেখো, যখন এই বরফ গলে জল হলো, ঠিক আছে, বরফ গলে জল হলো, তখন জলেরও তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার বরফেরও তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তা এক্ষেত্রে এই যে বরফ গলে জল হলো, অথচ এদের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটলো না, কারণ এখানে আমাদের বরফেরও তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জলেরও তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এখানে আমাদের উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি। তাহলে এক্ষেত্রে দেখছি যে আমাদের উষ্ণতাটা স্থির আছে। তাহলে আমরা বলতে পারি যে স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার যে ঘটনাটা, এটাই আমাদের কি, গলন। মানে গলন মানে গলে যাওয়া। যেহেতু এখানে বস্তুটি, কঠিন বস্তুটি, এটি গলে জল হয়ে গেল, তার জন্য এটি গলন হলো। ঠিক আছে, এবার এখানে তোমরা যদি পরের পেজটি দেখো, এখানে যদি দেখো, তো এখানে কি আছে, যে স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে গলন বলতে কি বোঝো বা গলন কাকে বলে, তোমরা তখন অ্যান্সারটি করতে পারবে যে স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলা হয়। তো এখানে আমাদের এই গলনের একটি কোশ্চেন আসে, তাছাড়া এখান থেকে আমাদের একটি কোশ্চেন আসে। তো এখানে কি বলা হয়েছে সেটি একটু পড়ে নিই। বলা হচ্ছে যে যেমন বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। মানে বলা হচ্ছে যে বরফ গলনের লীন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম, আর এই কথাটির অর্থ হলো 0 ডিগ্রি সি উষ্ণতায়, মানে উষ্ণতা থাকবে 0 ডিগ্রি সি উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায়, ওই উষ্ণতা বলতে এই 0 ডিগ্রি সি উষ্ণতার কথাই বলা হয়েছে, ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে, মানে এই 1 গ্রাম বিশুদ্ধ বরফ থেকে 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে থাকে। তো এখান থেকে আমাদের কোশ্চেনটি এইভাবে আসে যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কথাটির অর্থ বলো, বা বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। তখন তোমাদের আনসারটি লিখতে হবে যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম কথাটির অর্থ হলো 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। ঠিক আছে, তো এই পেজে আমাদের আর তেমন কিছুই নেই, তোমরা চাইলে এটি পড়ে নিতে পারো। এবার আমরা পেজ নং 12, এখানে এই বক্সটি একটু দেখে নিই। দেখো,
এখানে আছে কঠিন অবস্থা। কঠিন অবস্থা থেকে যখন তাপ গ্রহণ করছে তখন সেটি তরলে পরিণত হচ্ছে। আবার তরল অবস্থা থেকে যদি সে তাপ গ্রহণ করে তাহলে সে বাষ্পে পরিণত হবে। আবার বাষ্প যদি তাপ বর্জন করে তাহলে তরলে পরিণত হবে। আর তরল অবস্থা থেকে যদি তাপ বর্জন করে তাহলে কঠিন অবস্থায় পরিণত হবে। মানে এখানে যদি আমি বরফের উদাহরণ নিই, বরফের টুকরোটি কঠিন অবস্থায়, এবার বরফ যখন তাপ নেবে, আগের পেজে দেখলাম যে গ্লাস থেকে যখন তাপ নিচ্ছিল তখন কী হলো, সেটি তরলে পরিণত হলো, জলে পরিণত হলো। তাহলে কঠিন অবস্থা মানে একটি বরফের টুকরো যদি তাপ পায় তাহলে সেটি জলে পরিণত হবে। আবার এখানে যদি আমি এটুকু দেখি, আবার যদি তরল থেকে মানে এই যে জল থেকে যদি তাপ বর্জন করে তাহলে সেক্ষেত্রে কী হবে, আবার বরফে পরিণত হয়ে যাবে। আর এখান থেকে যদি আমি এদিকে যাই, যে তরলে যদি আমরা তাপ দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটি বাষ্প হয়ে উপরে উঠে যাবে। তোমরা দেখেছো যে যখন চা তৈরি করা হয় তখন কী হয়, জলে যখন তাপ দেওয়া হয় তখন সেটি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। এবার কথা হলো যে এই বাষ্পে যদি আবার তাপ বর্জন করে তখন কিন্তু আমাদের তরলে পরিণত হয়। মানে যদি আমি এক্ষেত্রে মেঘের উদাহরণটি ধরি, তাহলে নদী নালা খালবিলের ওপর যখন সূর্যের তাপ এসে পড়ে তখন কী হয়, তখন বাষ্প হয়ে উপরে উঠে যায়, তাই তো। তো নদী নালা খালবিল হচ্ছে জল, তরল। যখন এই সূর্যের তাপ এসে পড়ছে মানে তাপ গ্রহণ করছে তখন সেটি বাষ্প হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। আবার ওপরের বাতাস ঠান্ডা, তাই সেখানে গিয়ে তাপ বর্জন করে দিচ্ছে, দিয়ে সেখানে ছোট ছোট জলকণায় পরিণত করে, তারপর আবার সেখান থেকে আরও তাপ বর্জন করে সেটি মেঘে পরিণত করে, তাই না, মানে বরফের টুকরে পরিণত করে। এবার আমরা এখানে এই সারণীটি একটু দেখে নিই। দেখো এখানে আমাদের কি আছে, এখানে আছে যে কোন পদার্থ কোন অবস্থা থেকে কোন অবস্থায় বদলাচ্ছে। এখানে যদি আমরা এই দুটিকে একটু মিলিয়ে দেখি, এখানে আছে কঠিন থেকে তরল। দেখো কঠিন থেকে যখন তরল হচ্ছে, কঠিন থেকে যাচ্ছে তরলে, তো এদিক থেকে যাচ্ছে, এই যে আমাদের অ্যারো চিহ্নর এদিকে আছে, মানে এদিক থেকে এদিকে যাচ্ছে। তো কঠিন থেকে যখন তরল হচ্ছে তখন কি হচ্ছে, এটি হচ্ছে আমাদের গলন, তাই তো। আগের পেজে আমরা দেখলাম যে এখানে আমাদের আছে স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন। তো এখানে আমাদের কঠিন অবস্থা থেকে যখন তরলে পরিণত হচ্ছে তাহলে সেক্ষেত্রে অবস্থা পরিবর্তনের নাম হচ্ছে আমাদের গলন। আর এক্ষেত্রে লিনতাপের নাম হলো গলনের লিনতাপ। যেহেতু এক্ষেত্রে আমাদের অবস্থা পরিবর্তনের নাম গলন, তার জন্য এটি আমাদের গলনের লিনতাপ। আর এক্ষেত্রে কঠিন অবস্থা থেকে তরলে এক্ষেত্রে লিনতাপ কী হবে, গ্রহণ হবে না বর্জন হবে। দেখো এখানে যদি তোমরা একটুকু দেখো, এখানে কঠিন থেকে তরল হয়েছে, তো এক্ষেত্রে আমাদের তাপ কী হয়েছে, গ্রহণ হয়েছে না বর্জন হয়েছে, এক্ষেত্রে গ্রহণ হয়েছে। তাহলে আমরা বলবো যে এক্ষেত্রে কঠিন থেকে যখন তরল হচ্ছে তখন লিনতাপ আমাদের এখানে গ্রহণ হবে, এক্ষেত্রে কিন্তু বর্জন হবে না। এবার যদি দ্বিতীয়টি দেখি, এখানে আছে তরল থেকে কঠিন। তো তরল থেকে যখন কঠিন হচ্ছে, দেখো তরল থেকে যদি আবার কঠিন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, কঠিনীভবন, এটি গলে যাচ্ছে তাই গলন, আর এটি যেহেতু কঠিন হচ্ছে তাই কঠিনভবন। আর এক্ষেত্রে আমাদের তাপ বর্জন হচ্ছে তাই এখানে তাপ বর্জন। এবার এখানে আমাদের লিনতাপের নাম কী হবে, এখানে যেহেতু গলন আছে তাই গলনের লিনতাপ, তাহলে এখানে যেহেতু কঠিন ভবন হচ্ছে তার মানে কি কঠিন ভবনের লিনতাপ। এখানে আছে আমাদের তরল থেকে বাষ্প, তার জন্য অবস্থা পরিবর্তনের নাম বাষ্পীভবন। এবার তরল থেকে যখন বাষ্প হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের তাপ গ্রহণ করছে, তাই তো, তাপ এক্ষেত্রে গ্রহণ করছে, তার জন্য এখানে লেখা আছে যে লিনতাপ এখানে গ্রহণ হবে। এবার এখানে লিনতাপের নাম কি হবে সেটি, তাহলে এখানে যেমন আমাদের গলন আছে তাই গলনের লিনতাপ, এখানে কঠিন ভবন আছে তাহলে এটি আমাদের কঠিন ভবনের লিনতাপ, মানে এখানে তরল থেকে কঠিন হচ্ছে তার জন্য কঠিন ভবন, তার জন্য এই লিনতাপের নাম হলো কঠিন ভবনের লিনতাপ। এখানে তরল থেকে বাষ্প হচ্ছে মানে বাষ্পীভবন, তাহলে এক্ষেত্রে লিনতাপের নাম হবে বাষ্পীভবন। এখানে বাষ্প থেকে তরল হচ্ছে মানে কি ঘনীভবন হচ্ছে, ঘনীভূত হচ্ছে, তার জন্য এখানে এই লিনতাপের নাম হবে ঘনীভবনের লিনতাপ। আর এক্ষেত্রে কী হবে, বাষ্প থেকে যখন ঘনীভবন হবে, দেখো বাষ্প থেকে যখন ঘনীভবন হবে তখন তাপ বর্জন করবে, তাহলে এক্ষেত্রে হবে আমাদের বর্জন। তাহলে এখানে যে টেবিলটি আছে এই টেবিলের অ্যান্সারগুলি তোমরা নিশ্চয়ই নিজেরাই করতে পারবে। এবার এখানে আছে আমাদের, দেখো এখানে আমাদের আছে যে লিনতাপের সংজ্ঞা। তোমাদের কোশ্চেনে যদি বলা হয় যে লিনতাপ কাকে বলে তখন তোমাদের একটি সংজ্ঞা লিখতে হবে। তো সংজ্ঞাটিকে তোমরা কিভাবে লিখতে পারো, দেখো এখানে আছে যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিনতাপ বলা হয়। এখানে আমাদের কি বলা হয়েছে আমরা একটু বুঝে নিই। বলা হয়েছে যে একক ভরের কোনো পদার্থের, একক ভর বলতে সেটা আমি 1 গ্রাম ধরি, এখানে আমি এই ছকটির মধ্যে ধরি, ঠিক আছে। এখানে যেমন আছে 1 গ্রাম বরফ, এখানে আছে 1 গ্রাম জল। তো একক ভরের কোনো পদার্থের উষ্ণতা, এখানে একক ভর বলতে আমি 1 গ্রাম ধরছি, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হবে না। যেমন আগের পেজে আমরা এখানে কি দেখলাম, যে ক্ষেত্রে আমাদের বরফ থেকে জলে পরিণত হলো, কিন্তু আমাদের এখানেও ছিল 0 ডিগ্রি তাপমাত্রা, এখানে জল আর বরফ উভয় ছিল 0 ডিগ্রি তাপমাত্রা। তো সেক্ষেত্রে আমাদের উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন ঘটানো হয়নি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। তো একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন, অবস্থা মানে সেক্ষেত্রে
প্রথমে ছিল বরফ, তারপরে হলো জল, তাহলে এক্ষেত্রে অবস্থার পরিবর্তন হলো। তাই অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে। এক্ষেত্রে দেখো এখানে 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপ গ্রহণ করেছে, তাই তো। তার জন্য বলা হয়েছে যে এক্ষেত্রে যতটা পরিমাণে তাপ গ্রহণ করবে বা বর্জন করবে, তো এখানে আমাদের জল থেকে যদি বরফে পরিণত হয় তাহলে কী হবে, 80 ক্যালোরি তাপ এখানে মাইনাস আছে, মানে এটি বর্জন করবে। তো কতটা পরিমাণে তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেই পরিমাণ তাপকেই, এই যে যতটা পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে এই তাপটিকেই আমাদের বলা হয় লীন তাপ। ঠিক আছে, তাহলে তোমরা বলতে পারো যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলা হয়। তো তোমাদের যদি লীন তাপ কাকে বলা হয় কোশ্চেনটি দেওয়া হয় তাহলে তোমরা এভাবে লিখতে পারো, বা তোমাদের স্কুল টিচার বা টিউশন টিচার যদি অন্যভাবে লিখিয়ে দিয়ে থাকেন তাহলে তোমরা সেভাবেই লিখতে পারো। ঠিক আছে, এবার আমরা এখানে এই বক্সটা একটু দেখব। দেখো এখানে আছে যে 1 গ্রাম জল এখান থেকে 1 গ্রাম বাষ্পে পরিণত হচ্ছে। 1 গ্রাম জল এর যে তাপমাত্রা এটি আছে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 1 গ্রাম বাষ্প এর তাপমাত্রা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে জল অবস্থায় আছে, এখানে বাষ্প অবস্থায় আছে, অথচ এই দুটিরই তাপমাত্রা দেখো আমাদের সেম। অথচ তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো, এখান থেকে আমাদের জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। তো আমরা কি দেখেছি যে এখানে যদি আমাদের তরল থেকে বাষ্পে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে তাপ গ্রহণ করছে, তাই তো। আবার বাষ্প থেকে যদি তরলে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে তাপ বর্জন করছে। তো এই যে পরিমাণ তাপ গ্রহণ করছে আর যে পরিমাণ তাপ বর্জন করছে এটি হলো এর লীন তাপ। লীন তাপ যে শুধুমাত্র আমাদের বরফ গলনের লীন তাপ হয় তা কিন্তু নয়, এক্ষেত্রে আমাদের বাষ্পীভবন বা ঘনীভবনের ক্ষেত্রেও কিন্তু আমাদের লীন তাপটি বলা হয়। তার জন্য এখানে আমাদের কথাটি বলা হয়েছে যে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়। এক্ষেত্রে যেমন আমাদের বরফ থেকে জলে এক্ষেত্রে এই অবস্থা পরিবর্তন ঘটানো হলো, আর এখানে আমাদের জল থেকে বাষ্প, এখানে জল থেকে বাষ্পে এই অবস্থার পরিবর্তন ঘটানো হলো। তাহলে তোমাকে যদি কোশ্চেনটি করা হয় যে বরফ গলনের লীন তাপ কত, তাহলে বলবে যে 80 ক্যালোরি পার গ্রাম। আর যদি বলা হয় যে জলের কঠিন ভবনের লীন তাপ কত, তাহলে বলবো যে -80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের মাইনাস কারণ এক্ষেত্রে বর্জন করছে, আর এখানে প্লাস কারণ এখানে গ্রহণ করছে। আবার যদি বলা হয় যে এক্ষেত্রে যে জলের বাষ্পীভবনের লীন তাপ কত, তাহলে বলবো যে জলের বাষ্পীভবনের লীন তাপ হলো +537 ক্যালোরি পার গ্রাম। আর এখানে যদি বলা হয় যে জলের ঘনীভবনের লীন তাপ কত, তাহলে বলতে পারবো যে -537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, এক্ষেত্রে এটি গ্রহণ করছে তার জন্য প্লাস, এটি মানে বর্জন করছে তার জন্য মাইনাস। তোমরা দেখবে যে জল যখন ফুটতে শুরু করে, ঠিক আছে, জল যখন ফুটতে শুরু করে তখন এর তাপমাত্রা হয় কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই জল যতক্ষণ ধরে ফুটবে, যতক্ষণ ধরে সম্পূর্ণ জল বাষ্পে না পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু এই 100 ডিগ্রি তাপমাত্রাই থাকবে। জল একবার ফোটা শুরু করলে তখন কিন্তু তাপমাত্রা আর পরিবর্তন হয় না। মনে করো যে ঘরের উষ্ণতায় আছে 1 বাটি জল আছে, ঘরের উষ্ণতায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। এবার সেটিতে যখন তুমি তাপ দিতে থাকবে তখন ধীরে ধীরে এর তাপমাত্রা বাড়তে থাকবে। একটা সময় এটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। এবার যখনই এটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে তখনই এটি বাষ্পে পরিণত হতে শুরু করবে। এবার যখন এটি বাষ্পে পরিণত হতে শুরু করবে তারপর থেকে কিন্তু তাপমাত্রা আর বাড়বে না, যতক্ষণ না ওই সমস্ত জল আমাদের বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। তো তার জন্য আমাদের এখান থেকে যে শুধুমাত্র আমাদের গলনের কোশ্চেনটি আসবে এমন নয়, এক্ষেত্রে আমাদের কঠিন ভবন বা এই বাষ্পীভবন বা ঘনীভবন যে কোনো কোশ্চেন আসতে পারে। তোমরা শুধু খেয়াল রাখবে যে যদি আমাদের গলন আর কঠিন ভবনের কোশ্চেন করা হয় তাহলে গলন বললে তোমরা +80 বলবে, আর এটি আমাদের কঠিন ভবন বললে মাইনাস বলবে। দুটি দেখো সেম, এখানে শুধু প্লাস আর এটি মাইনাস, আর এখানেও দেখো এটি আমাদের সেম, এখানে আছে 537, এখানেও 537। এটি আমাদের যেহেতু বাষ্পীভবন হচ্ছে তার জন্য প্লাস, আর এটি যেহেতু ঘনীভবন হচ্ছে তার জন্য মাইনাস। এবার আমরা এই জায়গাটুকু একটু দেখে নেব। এখান থেকে আমাদের 2-3টি কোশ্চেন আসে যেগুলি পরীক্ষা আসার মতো। প্রথমত এখানে একটি কোশ্চেন আসে যে স্পিরিট বা ইথার এগুলি হাতে ঢাললে কেন আমাদের ঠান্ডা অনুভূতি হয়। দ্বিতীয়ত মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে, সেটি একটি কোশ্চেন আসতে পারে। আবার এখানে এই স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন। আরেকটি হলো জল দিয়ে ঘর মোছার পর মেঝে কেন ঠান্ডা হয়। আরেকটি হলো গরমকালে ঘরের জানলা দরজা খোলা রেখে ভিজা পর্দা টানানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে, এটি কেন হয়। তো প্রথমত আমরা এখানে দেখে নিই যে এই স্পিরিট বা ইথার এটি হাতে ঢাললে কেন ঠান্ডা অনুভূত হয়। দেখো
স্পিরিট বা ইথার এগুলি হলো উদ্বায়ী পদার্থ। এবার উদ্বায়ী পদার্থ কি? উদ্বায়ী হলো এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভবন ঘটে। মানে যে সকল পদার্থগুলি তোমরা দেখবে যে স্পিরিট যদি কিছুটা হাতে ঢেলে দাও, ডাক্তারের কাছে পাওয়া যায় সাধারণত, যদি হাতে কিছুটা ঢেলে দাও তাহলে দেখবে যে সেটি কিছুক্ষণ পরে পুরো শুকিয়ে যাবে, আর থাকবেই না। যেমন জল যদি হাতে ঢালো তাহলে দেখবে যে কিছুক্ষণ পরে ভিজা ভিজা ভাবটি থাকে, কিন্তু এই স্পিরিট হাতে ঢাললে কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবে যে সেখানে আমাদের ঠান্ডা একটু ভাব অনুভূত হচ্ছে, আর সেখানে আর কোনো জল নেই। ঠিক আছে, এর কারণ হলো এটি খুব তাড়াতাড়ি এটি বাষ্পীভূত হয়ে যায়। এবার কথা হলো যে জল থেকে যখন আমাদের বাষ্প হবে, দেখো এখানে আছে না যে 1 গ্রাম জল যদি আমাদের বাষ্পীভবন হয়, 1 গ্রাম বাষ্পে পরিণত হয়, তখন আমাদের এই যে তাপমাত্রাটি, এই তাপমাত্রাটি গ্রহণ করে। তো এটি যেহেতু আমাদের একটি তরল পদার্থ, স্পিরিট বা ইথার এটি একটি তরল পদার্থ, যখন আমরা হাতে নিচ্ছি তখন হাতে নেওয়ার ফলে এটি যেহেতু উদ্বায়ী পদার্থ মানে এটি আমাদের বাষ্পীভূত হবে। এবার বাষ্পীভূত হওয়ার জন্য আমাদের এর লিন তাপের দরকার। ঠিক আছে, লিন তাপের দরকার। তো সে তাপটি সে কোথা থেকে নেবে? সে তার আশেপাশের অঞ্চল থেকে নেবে। তো তার আশেপাশের অঞ্চল বলতে আমাদের হাতটা তার আশেপাশের অঞ্চল, তাহলে সেখান থেকে নেবে। এবার যখনই ওখান থেকে তাপমাত্রাটি নিয়ে নিচ্ছে, তার জন্য ওই জায়গাটি আমাদের ঠান্ডা অনুভূতি হয়। ঠিক আছে, আর এখানে আছে আমাদের মাটির কলসিতে জল রাখলে আমাদের ঠান্ডা কেন অনুভূতি হয়? দেখো মাটির কলসিতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এবার এই মাটির কলসির ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে জলগুলি বাইরের দিকে চলে আসে। এবার যখনই বাইরের দিকে চলে আসে তখন ওই জলটা বাষ্পীভূত হয়। এবার জল যখনই এটি বাষ্পীভূত হচ্ছে, আমরা দেখছি যে জল বাষ্পীভূত হতে আমাদের 1 গ্রাম জল থেকে 1 গ্রাম বাষ্পে পরিণত হতে আমাদের 537 ক্যালোরি তাপের দরকার আছে। এবার এই যে মাটির কলসির গায়ে যে যে ছিদ্রগুলি থাকে, সেখান থেকে যে জলটি বাইরে আসে, সেটি যখন আমাদের বাষ্পে পরিণত হবে, তো তার জন্য আমাদের যে তাপটি, সে তাপটি সে কোথা থেকে নেবে? সে তার আশেপাশের অঞ্চল থেকেই নেবে। তো আশেপাশের অঞ্চল বলতে যে কলসির যে ভেতরে যে জল থাকে, সেই জল থেকে সে তাপটি গ্রহণ করছে এবং বাইরের থেকেও তাপ গ্রহণ করছে। আর এই তাপ গ্রহণ করার ফলেই যে কলসির ভেতরে যে জলটি, সেটি এবং কলসির গাটি ঠান্ডা হয়ে যায়, কারণ ওই তাপটি নিয়েই সেই কলসির গায়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা থাকে সেগুলি বাষ্পে পরিণত হয়। এরপর হলো স্নান করে ওঠার পর পাখা চালিয়ে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন? দেখো যখন আমরা স্নান করে উঠি তখন আমাদের গায়ে ছোট ছোট জলকণা থাকে। এবার কথা হলো যে যখনই পাখা চালিয়ে দেওয়া হয় তখন সেই জলকণাগুলো বাষ্পে পরিণত হয়। এবার জল থেকে বাষ্পে পরিণত হতে এখানে আমরা কি দেখেছি যে 1 গ্রাম জল থেকে 1 গ্রাম বাষ্পে পরিণত হতে আমাদের 537 ক্যালোরি তাপমাত্রা লাগছে, মানে একটি লিন তাপ লাগছে। তো এক্ষেত্রে আমাদের গায়ে যখন ছোট ছোট জলকণা থাকছে, সেটি যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন একটি লিন তাপের দরকার। এবার লিন তাপ কোথা থেকে নেবে? লিন তাপ তার আশেপাশের অঞ্চল থেকে নেবে। এবার আশেপাশের অঞ্চল বলতে কারোর গায়ে যদি জল থাকে, সেই জলটা তার গায়ের থেকেই তাপটি নেবে। এবার যখন গায়ের থেকে তাপটি নিয়ে নিচ্ছে, তখন সেই জায়গাটি আমাদের ঠান্ডা অনুভূত হচ্ছে। তার জন্য আমরা স্নান করে ওঠার পর যদি পাখা চালিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের ঠান্ডা অনুভূত হয়। ঠিক আছে, এবার হলো জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয়। তো জল দিয়ে ঘর মোছার পর মেঝে কেন ঠান্ডা হয়? যখন জল দিয়ে ঘর মোছা হয় তখন মেঝের উপর আমাদের কিছু জলকণা পড়ে থাকে। এরপর কি হয়? ওই জলকণা বাষ্পে পরিণত হতে থাকে। তো বাষ্পে পরিণত হওয়ার জন্য জলকণার একটি লিন তাপের দরকার। তো লিন তাপটি কোথা থেকে নেবে? সে তার আশপাশের অঞ্চল থেকে নেবে, মানে সে তার ওই মেঝে থেকে সে লিন তাপটি নিয়ে নেবে, নিয়ে সে বাষ্পে পরিণত হবে। তার জন্য মেঝেটি ঠান্ডা হয়ে যায়। যে জল দিয়ে মেঝে মোছার পর মেঝে এই কারণেই ঠান্ডা হয়, কারণ এটি বাষ্পে পরিণত হওয়ার জন্য লিন তাপটি মেঝে থেকেই নিচ্ছে। এরপর আছে গরমকালে ঘরের জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টানানো হলে ঘর বেশ ঠান্ডা থাকে। তো এটির কারণ হলো গরমকালে সাধারণত আমাদের চারিপাশে গরম থাকে। এবার মনে করো যে জানলা দরজা যদি খোলা রাখা হয়, এবার সেখানে যদি একটি ভেজা পর্দা টাঙানো হয়, তাহলে কি হবে? সেই ভেজা পর্দায় কিছুটা জলের কণা থাকবে। এবার সেই জলের কণাটি কী হবে? বাষ্পে পরিণত হবে। এবার যখনই সে বাষ্পে পরিণত হবে, সে লিন তাপ দরকার। এবার লিন তাপটি কোথা থেকে নেবে? সে এই ঘরের মধ্যে থেকে, মানে তার আশেপাশের অঞ্চল থেকে নেবে। এবার সেই ঘরের মধ্যে থেকে যখনই ও লিন তাপটি নিয়ে নিচ্ছে, তখন আমাদের ঘরের মধ্যেটি ঠান্ডা অনুভূতি হচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখবো যে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা। তো দেখো এখানে যদি আমরা পেজ নং 14 দেখি, এখানে এই পর্যন্তই আমাদের তাপ আছে। তো এখানে এই পেজটিতে কী বলা হয়েছে সেটি আমি আগে বলে দিচ্ছি, তারপর এখান থেকে কী ধরনের কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষা আসে সেটি আমি বলছি। দেখো সাধারণত জীবের শারীরবৃত্তীয় ক্রিয়া, যখন আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে তখন কী হয়? আমার শরীরের লোমগুলি কী হয়? খাড়া খাড়া হয়ে যায়। আবার যখন আমাদের প্রচণ্ড গরম হয় তখন আমাদের গা থেকে দরদর করে ঘাম পড়ে। আবার কুকুরের দেখেছো যে গরমকালে কুকুর লালা বের করে। আবার দেখেছো যে মেরু ভাল্লুকের গায়ে প্রচণ্ড পরিমাণে লোম থাকে, তাই না? আবার দেখেছো যে ব্যাঙ শীতকালে শীত ঘুমে চলে যায়। মানে বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু তোমরা দেখবে যে এই তাপের প্রভাবে তাদের বিভিন্ন রকম প্রকৃতি দেখা যায়। আবার যদি আমি এটি তো আমরা প্রাণীর ক্ষেত্রে দেখলাম, যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি, তোমরা দেখবে যে সাধারণত যে জলের ফুলগুলো, নাল বা পদ্ম ফুল, দেখবে যে যখন রৌদ্র ওঠে তখন এটি ফোটে, আবার যখন রৌদ্র কমে যায় তখন এটি বন্ধ হয়ে যায়। আবার কিছু কিছু গাছও আছে, দেখবে যে সকল গাছগুলির দিনের বেলায় পাতাটি এইভাবে খোলা থাকে, রাত হলে এইভাবে আবার বন্ধ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে?
এক্ষেত্রে তাপের কারণেই এদের এই পরিবর্তনগুলি হচ্ছে। তো এখানে আমাদের সেই সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমে যদি আমরা এখানে এই জায়গাটুকু দেখি, এখানে আমাদের এই প্রাণীদের মানে তাপের প্রভাবে প্রাণীদের মধ্যে কি কি পরিবর্তন ঘটে সেটি এখানে বলা হয়েছে। তো এখান থেকে তোমাদের কোশ্চেনটি এরূপ আসতে পারে যে উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা আলোচনা করো। যেমন এখানে আমাদের আছে বাবলা, আমরুল, শুশুনি ও মধুচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়, আবার রাত হলে মুড়ে যায়। তাহলে এক্ষেত্রে তোমরা অ্যান্সারটি এইভাবে করতে পারো যে বাবলা, আমরুল, শুশুনি ও রাধাচূড়ার মতো কিছু গাছের পাতা দিনের বেলায় একটা তাপমাত্রায় এটি খুলে যায়, আবার রাত হলে মুড়ে যায়। তো এটি আমাদের উদ্ভিদের ক্ষেত্রে যে উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা হিসাবে তোমরা এটিকে লিখতে পারো। আবার যদি কোশ্চেন করা হয় যে প্রাণীর শারীরবৃত্তীয় ক্রিয়ায় তাপের ভূমিকা আলোচনা করো, তো সেক্ষেত্রে তোমরা এখানে যে কথা বলা হয়েছে এখান থেকে লিখতে পারো যে এখানে আমাদের আছে যে শীতপ্রধান অঞ্চলের প্রাণী গ্রীষ্মপ্রধান এলাকার ওই সব প্রাণীর তুলনায় বেশি রোমশ, যেমন কুকুর। গরমের দিনে মানুষের গা থেকে দরদর করে ঘাম পড়ে, কুকুরের জিভ থেকে লালা পড়ে, সবই দেহকে ঠান্ডা রাখার জন্য। আবার মেরু ভাল্লুকের দেহে ঘন লোম বা পেঙ্গুইনদের গা জড়াজড়ি করে থাকা সবই শরীরকে গরম রাখার জন্য। খুব গরমে চারা গাছ শুকিয়ে যায়, আবার গরম বালিতে টিকটিকি সাপের মতো ঠান্ডা রক্তের প্রাণীরা রোদে পোয়ায়। এসব ঘটনা তাপের প্রভাবেই ঘটে। তো এখান থেকে তোমরা 2টি বা 3টি উদাহরণ কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে, প্রাণী হিসাবে, যে কোন কোন প্রাণী শীত বা গরমের জন্য মানে তাপমাত্রা পরিবর্তনের জন্য কি কি পরিবর্তন দেখা যায় সেগুলি তোমরা এখান থেকে লিখে দিতে পারো। এখানে আমাদের কি আছে, এখানে বলা আছে যে কোনো জীব কতটা তাপ দেহের ভেতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতে বিভিন্ন জীবের দেহে তাপের তারতম্য হয়। তো এখান থেকে তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে কোনো জীবের দেহে তাপের তারতম্য কিসের ওপর নির্ভর করে, তখন তোমরা বলতে পারবে যে কোনো জীব কতটা তাপ দেহের ভেতরে তৈরি করতে পারে এবং বাইরের পরিবেশের সঙ্গে ওই জীবের কতটা পরিমাণ তাপের আদান প্রদান হয়, তার ভিত্তিতেই বা তার উপরে ভিত্তি করেই জীবের দেহে তাপের তারতম্য হয়। ঠিক আছে, এবার এখানে 2টি কোশ্চেন আছে। দেখো প্রথমত এখানে কি আছে, দেখো প্রথমত বলা হয়েছে যে দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে এসো দেখি মানুষ কি করে। এখানে আমাদের শব্দভাণ্ডার আছে, এই শব্দভাণ্ডার থেকে শব্দ নিয়ে এখানে পূরণ করতে হবে। প্রথমত ড্যাশ বাড়িয়ে দেয়, তো কি বাড়িয়ে দেয়, এক্ষেত্রে শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়। মানে দেখবে যে যখন কেউ দৌড়ে আসে মানে প্রচণ্ড দৌড়ে আসে তখন দেখবে যে দৌড়ে এসে সে প্রচণ্ড হাঁপাতে থাকে, মানে কি তার শ্বাসক্রিয়া বেড়ে যায়। বা গরমকালে দেখবে যে অনেকে হাঁপাতে থাকে, তার মানে কি তার শ্বাসক্রিয়া বেড়ে যায়, তাই ড্যাশ বাড়িয়ে দেয়, তাহলে এক্ষেত্রে শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়। ঠিক আছে, দ্বিতীয়ত ড্যাশ হার বেড়ে যায়, কিসের হার বেড়ে যায়, এখানে ঘাম বেরোনোর হার বেড়ে যায়। আমরা জানি যে গরমকালে ঘাম বেরোনোর হার বেড়ে যায়। এখানে কি বলা হচ্ছে যে দেহের তাপমাত্রা বা উষ্ণতা বেড়ে গেলে এসো দেখি মানুষের কী হয়। তো যখন তাপমাত্রা বেড়ে যায় তখন শ্বাসক্রিয়া বাড়িয়ে দেয়, আবার ঘাম বেরোনোর হারও বেড়ে যায়। ড্যাশ ব্যাজ বেড়ে যায়, কিসের ব্যাজ বেড়ে যায়, এক্ষেত্রে রক্তনালীর ব্যাজ বেড়ে যায়। চতুর্থত ড্যাশ পরিমাণ কমে যায়, কিসের পরিমাণ কমে যায়, এক্ষেত্রে খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। দেখবে যে গরমকালে মানুষ যতটা পরিমাণে খাদ্য খায় তার থেকে শীতকালে কিন্তু বেশি খায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি যে গরমকালে খাদ্য খাওয়ার পরিমাণটিও কমে যায়, তাই খাদ্য গ্রহণের পরিমাণ কমে যায়। পঞ্চমত ড্যাশ অনীহা ও কুড়েমি দেখা যায়, তো সেক্ষেত্রে কাজে অনীহা ও কুড়েমি দেখা যায়, মানে যখন প্রচণ্ড গরম লাগে তখন মানুষ কাজে অনীহা আর কুড়েমি দেখা যায়। এবার এখানে আছে দেখো, আবার দেহের তাপমাত্রা বা উষ্ণতা কমে গেলে মানুষের শরীরে কি ঘটে তা নিচের শব্দভাণ্ডারের সাহায্যে লেখো। এখানে আমাদের শব্দভাণ্ডার দেওয়া আছে, এর সাহায্যে আমাদের লিখতে হবে যে যখন তাপমাত্রা বা উষ্ণতা কমে যায় তখন মানুষের কি ঘটে। প্রথমত কাঁপুনি, প্রথমত কি হয়, যখন তাপমাত্রা কমে যায় তখন কাঁপুনি আসে। দ্বিতীয়ত খাদ্য গ্রহণ, যখন তাপমাত্রা কমে যায় মানে শীতকালে সাধারণত কী হয়, খাদ্য গ্রহণের পরিমাণ বেড়ে যায়। আর ঘাম বেরোনো, তো গরমকালে যেহেতু আমাদের ঘাম বেরোনোর পরিমাণ বেড়ে যায় তাহলে এক্ষেত্রে কী হবে, ঘাম বেরোনোর পরিমাণ আমাদের কমে যায়। লোমগুলি শীতকালে খাড়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা এখানে আজ এই 14 নং পেজ পর্যন্ত পড়লাম। পরের দিন আমরা এখানে এই 15 পেজের এখানে এই আলো চ্যাপ্টার থেকে শুরু করব। তো এখানে আমি তোমাদের যে কোশ্চেনগুলির কথা বললাম, অ্যান্সারগুলি বললাম, এগুলি তোমরা খাতায় লিখে নিও। আর এগুলি তোমরা এখানে ভেতরে যে গল্পগুলি আছে যদি চাও তাহলে একবার করে পড়ে নিও, তাহলে দেখবে যে এখান থেকে মানে এই বই থেকে তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন পরীক্ষা আসুক না কেন তোমাদের একটি কোশ্চেনও বাদ যাবে না, তোমরা সমস্ত কোশ্চেনগুলি কমন পাবে।